নমস্কার and welcome to Notebook. A very good morning to all. সকলকে সুপ্রভাত। আজকে আমরা 13, 14 আর 15ই অগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করছি। আজকে সকালে একটু কাজ ছিল, সেই কারণে আমি এটা রেকর্ড করে আপলোড করে দিয়েছি। সো শুরু করে দিচ্ছি ক্লাস। তোমরা একটু সকলে জয়েন করে যাও। আজকেও বেশ খানিক প্রশ্ন আছে, 23টা মতো প্রশ্ন আছে, 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তো একটু লেংদি হবে, প্রথমেই বলে দিলাম ক্লাসটা। আজকের তাহলে আলোচনা করছি আমরা 3টে দিন, 13, 14 এবং 15ই আগস্ট অবশ্যই। এবং আজকের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, where was the 10th মিত্র শক্তি এক্সারসাইজ 2024 observed বা held? ঠিক আছে, 2024-এর মিত্র শক্তি যে এক্সারসাইজটা, তার 10ম এডিশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। মিত্র শক্তি এক্সারসাইজ কার কার মধ্যে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? শ্রীলঙ্কার মাদুরু ওয়াতে অনুষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে 10th এডিশন, 10ম এডিশন অফ মিত্র শক্তি এক্সারসাইজ। আচ্ছা, প্রথমবারের জন্য মিত্র শক্তি এক্সারসাইজ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ইন দ্য ইয়ার 2012, 2012-তে হয়েছিল। লাস্ট এডিশন যেটা 2023-এর যে এডিশনটা, সেটা 9th এডিশন ছিল, সেটা ইন্ডিয়াতে হয়েছিল, পুনেতে। এটা অল্টারনেটিভলি 1 বছর ইন্ডিয়া এবং 1 বছর শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়। এই বছর ভারতের তরফ থেকে 106 জন সোলজার রাজপুতানা রাইফেলসে পার্টিসিপেট করছে এই এক্সারসাইজে। ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে মিত্র শক্তি হয়, এটা কিন্তু আর্মি এক্সারসাইজ, এটা খেয়াল রেখো। ইট ইজ অ্যান আর্মি এক্সারসাইজ, ঠিক আছে? এটা আর্মি এক্সারসাইজ, মানে দুই দেশের আর্মিদের মধ্যে হয়। স্লাইনেক্স আরেকটা হয়, এটা অ্যানুয়াল নাভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা। আরেকটা কি হয়? দোস্তি এক্সারসাইজ, এটা কিন্তু ইন্ডিয়া, শ্রীলঙ্কার, মালদ্বীপসের নাভাল আর কোস্ট গার্ডের মধ্যে। মেনলি এই যে দোস্তি এক্সারসাইজটা, সেটা কিন্তু ভারত, শ্রীলঙ্কার, মালদ্বীপের নাভাল এক্সারসাইজ একটা। এবং এইখানে কিন্তু বেসিক্যালি যাতে এই 3টে দেশের যে সি টেরিটরিটা, সেখানে বেশি যারা বাণিজ্য করে তাদের সুরক্ষা, কোস্টাল পুলিশ এখানে যুক্ত থাকে, কোস্ট গার্ডরা, নেভাল, কোস্ট গার্ড নেভাল এক্সারসাইজ। এটা দোস্তি এক্সারসাইজ ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মধ্যে হয়, ঠিক আছে? Who has launched Braille debit card for visually impaired customers? প্রথমবারের জন্য ভারতে কোনো ব্যাংক ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যারা চোখে সেইভাবে দেখতে পারেন না, সেরকম কাস্টমারের জন্য কিন্তু লঞ্চ করলো ব্রেল ডেবিট কার্ড, এবং এর নাম হচ্ছে পিএনবি অন্তর্দৃষ্টি ব্রেল ডেবিট কার্ড। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এটা লঞ্চ করা হয়েছে, ঠিক আছে? এইটা দেখো, কার্ডটার আমি একটা ছবি দিয়েছি। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, কার্ডের নাম সবই কিন্তু ব্রেল ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে। টোটাল এই কার্ডটা ইউজ করে একদিনে 25,000 অব্দি ক্যাশ উইথড্রয়াল করা যাবে। তবে হ্যাঁ, অবশ্যই যদি উইদাউট পিন ইউজ করা চাও, যদি এই ওয়াইফাইটাকে ইউজ করা হয়, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 5,000 টাকা একদিনে উইথড্র করা যেতে পারে, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি। অ্যাকর্ডিং টু NIRF র্যাঙ্কিং 2024, which is the best management institute in the country? তাহলে NIRF এটা কি? মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে 9ম এডিশন অফ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2024 রিপোর্ট পাবলিশ করা হয়েছে। এটা NIRF টা কি? তাহলে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2024 কার তরফ থেকে? মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফে। অবশ্যই জিজ্ঞেস করব, হু ইজ দি কারেন্ট মিনিস্টার? এর মিনিস্টার কে আছেন? ইউনিয়ন মিনিস্টার। চট করে উত্তর দেবে, ভীষণ ইজি প্রশ্ন। কারেন্ট ইউনিয়ন মিনিস্টার কে আছেন বলতে হবে। ইউনিয়ন মিনিস্টার এবং ভারত পশ্চিমবঙ্গে স্টেট মিনিস্টার কে আছেন বলতে হবে তোমাদেরকে, এডুকেশন মিনিস্ট্রি, ঠিক আছে? এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কলেজ বা ইনস্টিটিউটকে র্যাঙ্কিং করা হয়েছে।
সব থেকে ভালো ম্যানেজমেন্ট কলেজের তকমা পেয়েছে আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ, বা আইআইএম এ বলে যেটা পরিচিত আমাদের কাছে। তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আইআইটি মাদ্রাস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস। ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর ক্ষেত্রে টপে আছে আইআইএসসি ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর। ওভারঅল ইনস্টিটিউট মানে ওভারঅল যদি আমরা দেখি ইনস্টিটিউট মানে সব দিক থেকে, তাহলে হচ্ছে আইআইটি মাদ্রাস এবং আইআইএসসি বেঙ্গালুরু। ম্যানেজমেন্টও দেখলামই আমরা, আইআইএম আহমেদাবাদ। মেডিকেল কলেজ এইমস দিল্লি, এবং ওভারঅল কলেজ মানে নর্মাল যে জেনারেল স্টাডিজ হয় গ্রাজুয়েশন করার জন্য কলেজ, সেক্ষেত্রে হচ্ছে হিন্দু কলেজ দিল্লি। ঠিক আছে, নেক্সট, হু হ্যাজ লঞ্চ দ্য মি-ডেভ আইএস প্ল্যাটফর্ম? মি-ডেভ আইএস প্ল্যাটফর্মটি কে লঞ্চ করেছে? কে লঞ্চ করেছে? হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এইটা লঞ্চ করলো রিসেন্টলি। ফুল ফর্ম কি? মেডিকেল ডিভাইসেস ইনফরমেশন সিস্টেম লঞ্চ করলো কে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লঞ্চ করেছে। এটা বেসিক্যালি নাম দেখে বুঝতে পারছি মেডিকেল ডিভাইসেস ইনফরমেশন সিস্টেম, তার মানে এই মি-ডেভ, মি ফর মেডিকেল, ডেভ ফর ডিভাইসেস, আই ফর ইনফরমেশন, এস ফর সিস্টেম, এটা লঞ্চ করেছে বেসিক্যালি। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফে, এবং এটা হচ্ছে ইলেকট্রনিক ডেটাবেস অফ মেডিকেল ডিভাইসেস। এর পিছনে একটা হিস্ট্রি আছে যে কেন হঠাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ করলো বা করেছে। সেটার কারণ হচ্ছে যে 2007 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি একটা রেজলিউশন নিয়েছিল, WHA 60.29 বলে এটার নাম, এবং সেখানে বলা হয়েছিল যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে বলা হয়েছিল যে একটা এস্টাবলিশ করতে এন্ড আপডেট করতে একটা এভিডেন্স ওয়েব বেসড হেলথ টেকনোলজি ডেটাবেস টু সার্ভ অ্যাজ আ ক্লিয়ারিং হাউস which will provide guidance on appropriate medical devices according to the level of care, setting and intended health intervention which can be tailored to the specific need of the country or region. তাহলে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির তরফ থেকে 2007-এ একটা রেজলিউশন নেওয়া হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে যে তারা যেন একটা ডেটাবেস তৈরি করে যেখানে কান্ট্রি রিজিয়ন বেসিসে কি ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্ট ইউজ করা যেতে পারে, তার স্ট্যান্ডার্ডাইজেশন কিরকম, এই সমস্ত ডিটেলস গুলো যেখানে থাকবে। তো এইটার উপর ভিত্তি করেই কিন্তু হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই প্ল্যাটফর্মটা লঞ্চ করেছে। ঠিক আছে, আচ্ছা আজকে আমি আর ডিটেলে খুব একটা এই হু বা এগুলো যাচ্ছি না, যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে, আমরা এখনো পিছিয়ে আছি, সেই কারণে আমি ডিটেলে যাচ্ছি না। When was International Youth Day observed? ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যুব দিবস কোন দিন অবজার্ভ করা হয়? 12th of August। ইউথ ডে বলতেই 12 ডেটটা মনে রেখো, 12th আগস্ট ইন্টারন্যাশনাল, আর 12th জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে আমরা অবজার্ভ করে থাকি। এবং অবশ্যই the day is observed to honor young people and their contribution to society। ঠিক আছে, প্রথমবারের জন্য এই আইডিয়াটা প্রপোজড হয়েছিল 1991 সালে বাই ইউথ। প্রচুর পরিমাণে যুবক যুবতীরা তারা ইউনাইটেড নেশন সিস্টেমস ওয়ার্ল্ড ইউথ ফোরাম, যেটা ভিয়েনা অস্ট্রিয়াতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তারা একত্রিত হয়েছিল, এবং তাদের তরফ থেকেই এই ইন্টারন্যাশনাল ইউথ ডে অবজারভেশনের একটা প্রপোজাল আসে। পরবর্তীকালে 1998 সালে ওয়ার্ল্ড কনফারেন্স অফ মিনিস্টার্স রেসপন্সিবল ফর ইউথ অ্যান্ড দি রেজলিউশন, ইউথের তরফ থেকে একটা রেজলিউশন নেওয়া হয় 1998 সালে, এবং সেই রেজলিউশনে বলা হয় যে এরকম একটা আন্তর্জাতিক ইউথ দিবস অবজার্ভ করা হবে। পরবর্তীকালে ফাইনালি 1999-তে ইউনাইটেড নেশন ফাইনালি এই রেজলিউশনটাকে অ্যাডপ্ট করে, এবং 2000 সাল থেকে এই ইন্টারন্যাশনাল ইউথ ডে প্রত্যেক বছর 12 আগস্ট অবজার্ভ হয়। ঠিক আছে, এই বছর 2024 সালের থিম হচ্ছে ফ্রম ক্লিকস টু প্রগ্রেস, ইউথ ডিজিটাল পাথওয়েজ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এবং একইভাবে ন্যাশনাল ইউথ ডে আমরা অবজার্ভ করি, তাই তারিখটা সেম, একটা হবে জানুয়ারি এবং একটা হবে অগস্ট। ঠিক আছে।
When is World Elephant Day 2024 observed? 12ই আগস্ট ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে অবজার্ভ করা, প্রত্যেক বছর 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস অবজার্ভ করা হয়। এবং অবশ্যই বুঝতেই পারছো একটা প্রাণীকে মানে এবং ডেজিগনেট করে যখন একটা দিবস অবজারভেশন হচ্ছে, তার মানে অবশ্যই সেই প্রাণীটিকে রক্ষা করার জন্য, তার যে হ্যাবিটেট সেটা রক্ষা করার জন্য, এবং সর্বোপরি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, যাতে তাদের এইটুকুনি বেসিক বুদ্ধি থাকে যে যেমন আমার এই পৃথিবীতে জন্ম হয়েছে, আমার বাঁচার অধিকার আছে, একটা হাতি, একটা বাঘ, একটা সিংহ, একটা টিকটিকিরও ইভেন বাঁচার অধিকার আছে। ঠিক আছে? এবং আমরা জানি রিসেন্ট ঝাড়গ্রামে যে ঘটনাটি ঘটেছে, একটি অন্তঃসত্ত্বা হাতিকে যেভাবে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন মানুষ বোধহয় একটা নারকীয়তার পর্যায়ে ক্রস করে গেছে। মানুষ মানুষকেই মেরে ফেলছে, তো হাতি কোন ছাড়। এইখানে আমি মনে হয় আমার এটা মানে এটাই একমাত্র বেরোয় আমার মুখ থেকে। তো যাই হোক, আমাদের পড়াশোনা করতে হবে, চালিয়ে যেতে হবে, উপায় নেই। তো এই দিনটা অবজারভেন্স এর কারণ বুঝে গেছি। প্রথমবার এই ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে অবজার্ভ করা হয়েছিল, এটা একজন করেছিলেন তিনি হচ্ছেন প্যাট্রিসিয়া সিম, এবং এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশন ব্যাংকক 2012-তে। এই বছর দিনটার থিম হচ্ছে পার্সনিফাইং প্রিহিস্টোরিক বিউটি, দ্য লজিক্যাল রেলিভেন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্স। ঠিক আছে? আপাতত যদি আমরা দেখি, আমরা ব্যাংকক থাইল্যান্ডে প্রথম তাহলে 2012-তে এই দিনটার অবজারভেন্স হয়। থাইল্যান্ড যে দেশটাকে আমরা সাদা হাতির দেশ হিসেবে পরিচিত। এবার একটু হাতির বিষয়ে ডিটেলে দেখি। সেটা হচ্ছে যে স্পিসিস, হাতির প্রজাতি। সারা বিশ্বে 3 ধরনের হাতির প্রজাতি পাওয়া যায়। আফ্রিকান, নর্মালি যদি ক্যাটেগরিক্যালি বলি, দুটো ব্রড ক্যাটেগরি হয়, একটা হচ্ছে আফ্রিকান হাতি, একটা হচ্ছে এশিয়ান হাতি। আফ্রিকান হাতির মধ্যে দুটো প্রজাতি হয়, একটা হচ্ছে আফ্রিকান সাভানা এলিফ্যান্ট, মানে যেটা সাভানা মানে আমরা জানি গ্রাসল্যান্ডে যারা থাকে, যে হাতিগুলো থাকে, তার লক্সোডন্টা আফ্রিকানা সায়েন্টিফিক নেম। এটা আইইউসিএন রেড লিস্টে এন্ডেঞ্জার্ড লিস্টে অন্তর্ভুক্ত। আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট মানে এটা আফ্রিকার জঙ্গলে থাকে। তাহলে প্রথমটা হচ্ছে আফ্রিকার সাভানা মানে গ্রাসল্যান্ডে থাকে, তারপরটা জঙ্গলে থাকে। লক্সোডন্টা সাইক্লোটিস, এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে ক্যাটাগরাইজড। আর এশিয়ান এলিফ্যান্ট এলিফাস ম্যাক্সিমাস, এটা থ্রেটেন ক্যাটাগরিতে। ভারতে শুধুমাত্র এশিয়ান এলিফ্যান্টের প্রজাতিটি পাওয়া যায়। ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড ফোরামের তরফ থেকে বা রিসেন্টলি মনে করা হচ্ছে আফ্রিকাতে প্রায় 4,15,000 এই এলিফ্যান্ট পাওয়া যায়। এইটাকে কি বুশ এলিফ্যান্ট বলে। এই যে আফ্রিকান সাভানা এলিফ্যান্ট যেটা, যারা মেনলি গ্রাসল্যান্ডে থাকে, এদেরকেই কিন্তু বুশ এলিফ্যান্ট বলা হয়। ঠিক আছে? এটা জাস্ট ফর ইউর ইনফরমেশন। আফ্রিকান এলিফ্যান্টের যদি আমি সংখ্যায় দেখি, তাহলে সব থেকে বেশি আফ্রিকান এলিফ্যান্ট অবশ্যই আফ্রিকাতে পাওয়া যায়, তারপরে জিম্বাবুয়ে, এবং থার্ড পজিশনে আছে তানজানিয়া। ওকে, এবার চলে আসি ভারতে। ভারতে এশিয়ান এলিফ্যান্টের যা টোটাল পপুলেশন, তার 60% ভারতে পাওয়া যায়। মানে গ্লোবালি এশিয়ান এলিফ্যান্ট যত সংখ্যক আছে, তার 100টার মধ্যে 60টা এশিয়ান এলিফ্যান্ট কিন্তু ভারতে পাওয়া যায়। এবং ভারতে মেনলি 4টে রিজিয়নে এই এশিয়ান এলিফ্যান্ট পাওয়া যায়। কি কি? এক হচ্ছে প্রথম হিমালয়ান ফুট হিলস ইন দ্য নর্থ, উত্তর ভারতে হিমালয়ের পাদদেশে। 2 নম্বর হচ্ছে নর্থ ইস্টার্ন স্টেটস গুলোতে। 3 হচ্ছে মধ্য ভারতের যে জঙ্গল সেখানে। এবং 4 হচ্ছে ইস্টার্ন আর ওয়েস্টার্ন, পশ্চিম ঘাট পর্বত এবং পূর্ব ঘাট পর্বতের যে জঙ্গল এরিয়া, সেখানে পাওয়া যায়। প্রতি 5 বছর অন্তর অন্তর এলিফ্যান্ট সেন্সাস হয় ভারতবর্ষে। এবং 2010 সালে কিন্তু এলিফ্যান্টকে ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে দাঁড়িয়ে যদি আমরা দেখি, এলিফ্যান্টকে রক্ষা করার জন্য প্রজেক্ট এলিফ্যান্ট ভারতবর্ষে শুরু করা হয়েছিল 1992 সালে। বর্তমানে ভারতবর্ষে 33টি এলিফ্যান্ট রিজার্ভ আছে। সব থেকে প্রথম যে এলিফ্যান্ট রিজার্ভটা, সেটা হচ্ছে সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ ঝাড়খণ্ডের। এটা হচ্ছে সব থেকে প্রথম
পুরাতন এলিফ্যান্ট রিজার্ভ, এবং সব থেকে রিসেন্ট মানে 33তম এলিফ্যান্ট রিজার্ভ হচ্ছে তেরাই এলিফ্যান্ট রিজার্ভ, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এটা হচ্ছে রিসেন্টলি ডিক্লেয়ার্ড এলিফ্যান্ট রিজার্ভ, ঠিক আছে। এটা একটু জাস্ট আমি মানে দেখেছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আফ্রিকান এন্ড এশিয়ান এলিফ্যান্ট, এটা তো দেখে নিও, আমি আর আলাদা করে বলছি না। আফ্রিকান এলিফ্যান্টস একটু জাইগান্টিক হয়, একটু মানে কি বলবো, বড় বড় কান থাকে, ঠিক আছে। ট্রাঙ্ক টিপের ক্ষেত্রে দুটো ফিঙ্গার ফর গ্রাসপিং থাকে, সিঙ্গেলটা ডোমের মতো থাকে হেডটা, হাইট বেশি হয়, ওয়েট বেশি হয়, সেক্ষেত্রে এশিয়ান এলিফ্যান্ট কিন্তু অনেকটা ছোট, গোল গোল মতো দেখতে। হাইট ওয়েট সবটাই কিন্তু আফ্রিকান এলিফ্যান্টের থেকে কম হয়, ঠিক আছে। এবার চলে যাচ্ছি, which is the first state to provide cash to adolescent girls to buy sanitary napkins? sanitary napkin কেনার ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে বহু ক্ষেত্রেই স্কুলের বাচ্চাদের ফ্রিতে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার স্কিম অনেক বা প্রকল্প অনেক স্টেটেই চালু আছে। প্রথমবারের জন্য স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য ক্যাশ পেমেন্ট করা হচ্ছে কোন সরকার, কে করছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের তরফ থেকে রিসেন্টলি ডিক্লেয়ার করা হয়েছে যে 7 to 12 যে সমস্ত স্কুলের বাচ্চারা আছে, বাচ্চা মেয়েরা আছে, তারা এলিজিবল হবে ক্যাশ বেনিফিটের জন্য। এটা স্টেট গভর্নমেন্টের যে স্যানিটেশন এন্ড হাইজিন স্কিম আছে তার আন্ডারই এটাকে নেওয়া হচ্ছে, এবং প্রত্যেক ক্লাস 7 থেকে ক্লাস 12 এর প্রত্যেক মেয়ে বাচ্চাকে, মেয়ে স্টুডেন্টকে সারা বছরে 300 টাকা একটা ক্যাশ বেনিফিট দেওয়া হবে, যাতে তারা স্যানিটারি ন্যাপকিন কিনতে পারে, ঠিক আছে। Which is the second nuclear submarine to be launched by the Indian government? ভারতীয় সরকারের তরফ থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে সেকেন্ড নিউক্লিয়ার সাবমেরিন লঞ্চ করা হচ্ছে, তার নাম হচ্ছে আইএনএস আরিঘাট। এটা আরিহান্ট ক্লাস সাবমেরিন, ঠিক আছে। এটা নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এটা তৈরি করা হচ্ছে ইন্ডিয়ান নেভি শিপ বিল্ডিং সেন্টার বিশাখাপত্তনমে, এবং এটা অলরেডি লঞ্চ হয়ে গেছিল কিন্তু 2017-তে। এটা sorry, it was built at the Indian Navy Shipbuilding Center in Visakhapatnam. লঞ্চটা এটা একটু ভুল আছে আমার মনে হচ্ছে, ঠিক আছে। এই সাবমেরিনটা অরিজিনালি আইএনএস অরিধামান এর নাম, কিন্তু বেসিক্যালি এখন রিনেম করে এর নাম করা হয়েছে আইএনএস আরিঘাট। অবশ্যই এটা আমরা দেখছি যে সেকেন্ড নিউক্লিয়ার সাবমেরিন, তাহলে অবশ্যই ভারতের একটা প্রথম নিউক্লিয়ার সাবমেরিন থাকবে, সেটা কি? আইএনএস আরিহান্ট। এটা হচ্ছে ভারতের প্রথম, আইএনএস আরিহান্ট ইজ দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন অফ ইন্ডিয়া। When was World Organ Donation Day 2024 observed? 13ই আগস্ট ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে 2024 অবজার্ভড হয় প্রত্যেক বছর, এবং অবশ্যই এটা হচ্ছে সচেতনতা বাড়ানোর জন্য about the importance of organ donation, encourage people to become organ donors and promote donation to save life. 2024 সালের এই দিনটার থিম হচ্ছে বি দ্য রিজন ফর সামওয়ানস স্মাইল টুডে, ঠিক আছে। কারোর হাসির কারণ তুমি মরণোত্তর হতে পারো। তো আমার মনে হয় আলটিমেটলি কি হবে, মানে আমরা তো দেখছি আজকাল যে মৃতদেহ নিয়েও কি ধরনের মানে ঘটনা ঘটে, মানে অ্যাটলিস্ট একটা মৃতদেহরও যে মিনিমাম সম্মানটুকু পাওয়া উচিত, সেটাও আমরা দেখছি আজকে, তো দেখতে পাচ্ছি নিউজে যে কি ঘটছে। তো সেক্ষেত্রে বলবো যে তার থেকে মানে সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটি মানুষেরই এখন, আমাদের তোমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের অর্গান ডোনেট করে যাওয়া আফটার ডেথ, যাতে আমার অর্গান আমার দেহের কোনো অংশ যদি অন্যের জীবন বাঁচাতে পারে, আমার মনে হয় এর থেকে ভালো কাজ কিছু হতে পারে না, তাই না। ওয়ার্ল্ডের প্রথম সাকসেসফুল লিভিং কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল 1954 সালে। কে করেছিলেন? আমেরিকান একজন সার্জন ছিলেন ডক্টর জোসেফ এ মুরে, এবং ওনার অ্যাসোসিয়েটস ছিলেন সেন্ট পিটারসবার্গ
ব্রিংহ্যাম হসপিটাল ইউএস এর বস্টনে। এই হসপিটালে প্রথম আমেরিকান সার্জন ডক্টর জোসেফ ই মুরে তার অ্যাসোসিয়েটসদের সাথে লিভিং ডোনার মানে একজন জীবিত লোকের কিডনিকে আর একজনকে দেওয়া হয়েছিল। অর্গান ডোনেশন ফার্স্ট টাইম হয়েছিল 1994-54-তে। এবং এই অর্গান ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে ওনার কাজের জন্য পরবর্তীকালে জোসেফ ই মুরে কিন্তু 1990 সালে মানে সেটা উনি জয়েন্টলি আরেকজন ছিলেন তার সাথে জয়েন্টলি উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিওলজিতে। নর্মালি অর্গান ডোনেশন দু ধরনের হয় আমরা জানি, এক হচ্ছে জীবিত অবস্থায় আর এক হচ্ছে মৃত অবস্থায়। অথবা মৃত অবস্থাটা সাধারণত ব্রেন ফেলিয়ার বা ব্রেন ফেলিয়ার বলা ভুল, ব্রেন ডেথ ঘোষণা করা হলে সেই বডি থেকে অর্গান ডোনেশন হয়। জীবিত অবস্থায় অর্গান ডোনেশনের ক্ষেত্রে শুধুমাত্র দুটো অর্গানকে ডোনেট করা যায় জীবিত অবস্থায়। এক হচ্ছে কিডনিকে ডোনেট করা যায় জীবিত অবস্থায়, কারণ আমাদের শরীরে দুটো কিডনি অবস্থিত, একটি কিডনি দিলেও আরেকটি কিডনির সাহায্যে মানুষ বেঁচে থাকতে পারে। আর একটা লিভার করা যায়, কিন্তু এটা অবশ্যই পার্শিয়ালি লিভিং লিভারও ট্রান্সপ্ল্যান্ট করা যায়। এটা হচ্ছে জীবিত অবস্থায় এই দুটো কিডনি কমপ্লিটলি এবং লিভার পার্শিয়ালি ডোনেট মানে ট্রান্সপ্ল্যান্ট করা যায়, এবং মৃত হয়ে যাওয়ার পর অবশ্যই অর্গান ডোনেশন করা যায়। ঠিক আছে। ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে আমরা প্রত্যেক বছর 3rd আগস্ট অবজার্ভ করি, এবং এই দিনটা অবজারভেন্সেরও কারণ প্রথম সাকসেসফুল অর্গান ডোনেশন হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল কিন্তু এই 3rd আগস্টে। ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যান্ড টিস্যু অ্যাক্ট 1994 এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু ভারতবর্ষে অর্গান ডোনেশন কন্ট্রোলড হয়। ঠিক আছে, এই অ্যাক্টের প্রভিশন অনুযায়ী। Whereas India's first methane-eating bacteria Methanotrops been discovered, এটা জাস্ট আমি ওয়ান লাইনার হিসেবে বলে দিচ্ছি তোমাদেরকে। মহারাষ্ট্রে প্রথম ভারতে মিথেন ইটিং ব্যাকটেরিয়ার খোঁজ পাওয়া গেছে, ডিসকভারি করা হয়েছে। মিথানোট্রপস বলা হচ্ছে সামথিং কলস মিথানোফাইলস। এটা বেসিক্যালি প্রোক্যারিওটিক এবং এরা কিন্তু মিথেনকে মেটাবলাইজ করে এদের এনার্জি সোর্স হিসেবে ব্যবহার করে। এই ব্যাকটেরিয়াগুলো প্রোক্যারিওটস, মানে এটা কিন্তু পুরনো টাইপের নিউক্লিয়াস যুক্ত অর্গান। এরা ব্যাকটেরিয়া, অবশ্যই প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, এবং এরা এরোবিক্যালি বা অ্যানএরোবিক্যালি কিন্তু এরা বেঁচে থাকে। এরোবিক্যালি মানে উইদাউট অক্সিজেন বা উইথ অক্সিজেন এরা বেঁচে থাকতে পারে। এরা সাধারণত মিথেন যে জায়গায় তৈরি হয়, পরিবেশে যে জায়গায় মিথেন তৈরি হয় সেই জায়গার আশেপাশে এরা থাকে, এবং মিথেনকে এরা কিন্তু নিজেদের বডির এনার্জি সোর্স হিসেবে এরা ব্যবহার করে। ঠিক আছে। মিথেন সাধারণত আমরা জানি সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গা, ওয়েটল্যান্ড, সেইখানে মিথেন, অ্যাকোয়াটিক সিস্টেম, লেকস, ওশেন, এই সমস্ত জায়গায় মিথেন গ্যাস বেশি পাওয়া যায়। তো এই ব্যাকটেরিয়াগুলোও কিন্তু ওইখানেই বেশি পাওয়া যায়। এই রিসেন্টলি এই যে ব্যাকটেরিয়া, তাদের কিন্তু স্পেশাল ইন্টারেস্ট তারা পেয়েছে রিসার্চার্সদের মধ্যে, এবং মনে করা হচ্ছে যে ওভারঅল গ্লোবাল যে মিথেন বাজেট সেটাকে মেনটেন করতেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ভবিষ্যতে খুব কাজে লাগবে বলে সায়েন্টিস্টরা মনে করছেন। where will the first global women's কাবাডি লিগ স্টার্ট? তাহলে প্রথমবারের জন্য গ্লোবাল ওমেন কাবাডি লিগ শুরু হতে চলেছে হরিয়ানাতে। মনে করা হচ্ছে যে আপাতত যা ঠিক আছে যে ইনগ্রাল গ্লোবাল ওমেন্স কাবাডি লিগ এটা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে হরিয়ানাতে। অফিসিয়ালি এর নাম হচ্ছে গ্লোবাল প্রবাসী ওমেন্স কাবাডি লিগ, জিপিকেএল। দেখো জিপিকেএল, এটা হচ্ছে লোগোটা। এখানে প্রায় 15টারও বেশি দেশ থেকে 15টা দেশ থেকে ফিমেল কম্পিটিটরসরা এখানে আসবে, এবং এটা অর্গানাইজ করছে হলিস্টিক ইন্টারন্যাশনাল প্রবাসী স্পোর্টস অ্যাসোসিয়েশন এন্ড ওয়ার্ল্ড কাবাডি, একত্রিতভাবে এটা অর্গানাইজ করছে। India has signed an agreement with which country to launch Munal satellite? Recently, ভারতের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে তারা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, যেটা কিনা ইসরোর একটা কমার্শিয়াল আর্ম, সেই নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে একটি এগ্রিমেন্ট সাইন করেছে, এবং এই এগ্রিমেন্টের মাধ্যমে নেপালে যে মুনাল স্যাটেলাইট লঞ্চ হবে সেখানে সেখানে ভারতের তরফ থেকে হেল্প করার কথা এখানে ঘোষণা করা হয়েছে।
মুনাল স্যাটেলাইট বেসিক্যালি নেপালের একটা ইন্ডিজেনাস প্রজেক্ট, মানে নেপালের সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা একটি প্রজেক্ট, এবং এইটা সেটা নেপাল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে এটাকে প্রজেক্টটাকে ডেভেলপ করা হয়েছে, এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট আ ভেজিটেশন ডেন্সিটি ডেটাবেস অফ আর্থ সারফেস। আর্থের সারফেসে, পৃথিবী পৃষ্ঠে ভেজিটেশন ডেন্সিটি ডেটাবেস তৈরি করাই কিন্তু এই স্যাটেলাইটটার প্রধান উদ্দেশ্য, মুনাল স্যাটেলাইট। ঠিক আছে, ভেজিটেশন ডেন্সিটি মানে হচ্ছে কোথায় কি গাছ, উদ্ভিদ, জঙ্গল, এই সমস্ত কোন ধরনের গাছ কোন এরিয়াতে হচ্ছে, এর একটা টোটাল ডেটাবেস তৈরি করাই হচ্ছে কিন্তু এর উদ্দেশ্য। ঠিক আছে, এই মুনাল স্যাটেলাইটের। তো মুনাল স্যাটেলাইট ইজ রিলেটেড টু কি, নেপাল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এটা একটা দুঃখের প্রশ্ন আমাদের জন্য, দুঃখের খবর। প্রমোদ ভাগত হু ওয়াজ ইন দ্য নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? প্রমোদ ভাগত অবশ্যই একজন আমাদের প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন বলতে পারি, কারণ লাস্ট 2020 যে টোকিও প্যারা অলিম্পিক, সেখানে কিন্তু ইনি গোল্ড মেডেলিস্ট ছিলেন। ওনাকে রিসেন্টলি কিন্তু ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে 18 মাসের জন্য, কারণ প্রমোদ ভাগতকে লাস্ট 12 মাস ধরে বিভিন্ন সময় ওনার যে ওয়্যার অ্যাবাউট সেটা দেখার, মানে ওনার ডিসক্লোজ করার কথা বলা হয়েছে, কিন্তু উনি কিন্তু ডিসক্লোজ করেননি, এবং রিসেন্টলি কিন্তু ডোপিং এর জন্য ওনাকে কি বলবো, ব্যান করা হলো, এবং উনি কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে উনি 2024-এর প্যারা অলিম্পিক গেমে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন না। ঠিক আছে, উনি বিহার হাজিপুর থেকে বিলং করেন, এবং এইবারের প্যারা অলিম্পিক গেমে কিন্তু ওনাকে আমরা দেখতে পাবো না। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বাই, এটা ভারতবর্ষে ব্যাডমিন্টনকে কন্ট্রোল করার গভর্নিং বডি, গভর্ন করা 1900, আমার মনে দাঁড়া এইটা একটু ভুল লিখেছি, 1934-এ এর গঠন, 1934-এ এর গঠন, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। আচ্ছা, কি করলাম, সরি। তাহলে ব্যাডমিন্টন, এখানে দুটো অ্যাসোসিয়েশনের সম্পর্কে আমরা দেখবো, একটা হচ্ছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। একটা ভারতে ব্যাডমিন্টনকে গভর্ন করে, এইটা হচ্ছে বিশ্বে ব্যাডমিন্টনকে গভর্ন করে। অদ্ভুতভাবে দুটোরই এস্টাবলিশমেন্ট সেম ইয়ারে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লি, এর হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এর প্রেসিডেন্ট আছেন বর্তমানে আসামের চিফ মিনিস্টার শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, এর প্রেসিডেন্ট হিসেবে আছেন, এবং ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট হচ্ছেন পল এরিক হায়েট লারসেন। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমি। সৈয়দ রিফাত আহমেদ হ্যাজ বিন শোন ইন অ্যাজ দ্য 25th চিফ জাস্টিস অফ উইচ কান্ট্রি? আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শ্রীমতী শেখ হাসিনা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হলেন। একই ঘটনা ঘটেছে বাংলাদেশের যিনি এক্স চিফ জাস্টিস ছিলেন আব্দুর, সরি, চিফ জাস্টিস ওবায়দুল হাসান, ইনিও যখন শেখ হাসিনা চলে যাওয়ার পর স্টুডেন্টের আন্দোলন তো চলতেই থাকে, এবং এনাকেও কিন্তু সময় দেওয়া হয়েছিল, আলটিমেটাম দেওয়া হয়েছিল একদিনে, স্টুডেন্টরা দিয়েছিল যে ইনি এবং এনার সাথে যারা যারা হাইকোর্টে আছে বাংলাদেশে তাদের সকলকে, মানে অ্যাপেক্স কোর্টে ছিল, তাদের সকলকে সময় দেওয়া হয়েছিল যে তারা যেন তাদের পদ থেকে সরে যান। তো আলটিমেটলি স্টুডেন্টদের চাপে কিন্তু এরা সরতে বাধ্য হয়েছে, এবং তারপরে 25তম চিফ জাস্টিস হিসেবে যিনি শপথ গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। একই ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশের যে জাতীয় ব্যাংক আছে তার যিনি গভর্নর, তিনিও কিন্তু আমরা দেখেছি যে রিসেন্টলি কিন্তু রিজাইন করেছে বাংলাদেশে। ঠিক আছে, বাংলাদেশ আমরা সমস্ত কিছু জানি, কিন্তু বর্তমানে জাস্ট মনে রেখো প্রেসিডেন্ট আছেন, আবার এটা আমি ভুল বললাম না, প্রত্যেক দিন আমি এটা ভুল বলি। আচ্ছা, প্রত্যেক দিন আমি এটা ভুল বলি, মোহাম্মদ সাহাবুদ্দিন।
আমার এটা মনেই থাকে না, আমি জানি না কেন বাংলাদেশের প্রেসিডেন্টের নাম আমার একদম মনে থাকে না। তো এখন চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন মোহাম্মদ ইউনুস, ঠিক আছে। 7 জন নিয়ে একটা অ্যাডভাইজারি কাউন্সিল গঠিত হয়েছে, তারাই বাংলাদেশকে চালাচ্ছে। তার হেড হিসেবে আছে মোহাম্মদ সাহাবুদ্দিন, সরি, মোহাম্মদ ইউনুস। ইন which state is the Nanjarayan bird sanctuary located, which has just been made a Ramsar site? Important প্রশ্ন। রিসেন্টলি রামসারে ভারতবর্ষে নতুন 3টে রামসার সাইটের ঘোষণা করা হয়েছে, তার মধ্যে দুটো হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এবং একটি মধ্যপ্রদেশে অবস্থিত। তামিলনাড়ুতে যে দুটি অবস্থিত সে দুটো হচ্ছে নানজারায়ান বার্ড স্যাংচুয়ারি এবং কাজুভেলি বার্ড স্যাংচুয়ারি, এই দুটো হচ্ছে তামিলনাড়ু। এবং মধ্যপ্রদেশের হচ্ছে টাওয়া রিজার্ভায়ার অফ মধ্যপ্রদেশ। এই 3টে অ্যাড হওয়ার ফলে বর্তমানে ভারতবর্ষে রামসার সাইটের সংখ্যা দাঁড়াচ্ছে 85। এবং তামিলনাড়ুতে রামসার সাইট ভারতবর্ষে সব থেকে বেশি যে রাজ্যে রামসার সাইট আছে সেটা হচ্ছে তামিলনাড়ু। বর্তমানে 18টা ওয়েটল্যান্ড কিন্তু তামিলনাড়ুর রামসার সাইটের তকমা পেয়েছে। তামিলনাড়ুর পরে যে রাজ্য আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে 10টা রামসার সাইট আছে। রামসার কনভেনশন বহুবার বলেছি, 1971 সালে 2 ফেব্রুয়ারি ইরানের রামসারে বিশ্বের যে ওয়েটল্যান্ড গুলো আছে সেটা নিয়ে একটা কনভেনশন হয় এবং সেখানে একটা অ্যাডপশন হয় একটা রেজলিউশনে। যেহেতু রামসার জায়গাটি ছিল রামসার, এই জন্য এটা রামসার কনভেনশন নামে পরিচিত। এর ফলে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স যুক্ত যে ওয়েটল্যান্ড গুলো আছে তাদেরকে আলাদা করে লিস্ট করে তাদের কনজার্ভ করার কথা বলা হয় এবং সেগুলোকে তকমা দেওয়া হয়, সেগুলোর নাম হবে রামসার সাইট, ঠিক আছে। ভারতবর্ষে 1971 সালে এই কনভেনশনটা অ্যাডপ্টেড হলেও ভারতবর্ষে কিন্তু এটা কার্যকরী হয়, মানে ভারত এখানে অ্যাড হয়, কনভেনশনটাকে সাইন করে 1982 সালের পয়লা ফেব্রুয়ারিতে। বর্তমানে এটা চেঞ্জ হবে, তাহলে দেয়ার আর 85 রামসার সাইটস ইন ইন্ডিয়া। আর লাস্ট তাহলে ডিক্লেয়ার্ড হলো কোথায়, এটা ভুল হয়েছে, এটা তো চেঞ্জ হচ্ছে আমাদের আগস্ট 2024-এ। তাহলে লাস্ট ডিক্লেয়ার হলো প্রথম ভারতের যে ওয়েটল্যান্ডটা প্রথম রামসার সাইটের তকমা পেয়েছিল সেটা হচ্ছে 1981 সালে। ভারতের দুটো জলাভূমি রামসার সাইটের তকমা পেয়েছিল, একটা হচ্ছে ওড়িশার চিল্কা লেক এবং আরেকটা হচ্ছে রাজস্থানের কেওলাদেও ন্যাশনাল পার্ক। এবং সব থেকে বেশি রামসার সাইট তামিলনাড়ুতে অবশ্যই আগে 16টা ছিল, এখন নতুন দুটো হওয়ার ফলে 18টা হয়েছে এবং উত্তরপ্রদেশ সেকেন্ড পজিশনে উইথ 10 রামসার সাইট। সব থেকে বড় রামসার সাইট ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন। সব থেকে ছোট রামসার সাইট ভারতবর্ষে হিমাচল প্রদেশের রেণুকা। এবং অবশ্যই এই যেই দিনটা দেখো 2 ফেব্রুয়ারিতে 1971 সালে 2 ফেব্রুয়ারিতে কিন্তু এই রেজলিউশনটা অ্যাডপ্টেড হয়েছিল এবং এই কারণে 2 ফেব্রুয়ারি দিনটাকেই কিন্তু ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে অবজার্ভ করা হয়ে থাকে, ঠিক আছে। এবারে ভীষণ কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবো আমরা। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস অ্যাম্বাসাডার টু দ্য ইউনাইটেড নেশন? ইউনাইটেড নেশনে ভারতের অ্যাম্বাসাডার কাকে অ্যাপয়েন্ট করা হলো? শ্রী পারভা থানেনি হরিশ, বা তোমরা শর্টে ম্যাক্সিমাম জায়গা দেখবে পি হরিশ। উনি 1 সেপ্টেম্বর 2024 থেকে কার্যভার গ্রহণ করবেন এবং উনি কিন্তু ইউনাইটেড নেশনে ভারতের যে পার্মানেন্ট মিশন তার হেড হবেন। প্রেসিডেন্ট, মনে রাখবে যে ইউনাইটেড নেশনে যিনি পার্মানেন্ট অ্যাম্বাসাডার হয় তিনি কিন্তু তাকে কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি তাকে অ্যাপয়েন্ট করেন। DRDO has successfully tested the long range glide bomb. What is its name? তাহলে DRDO এর তরফ থেকে রিসেন্টলি লং রেঞ্জ গ্লাইড বম্ব টেস্ট করা হয়েছে সাকসেসফুলি এবং তার নাম হচ্ছে গৌরব। এর নাম দেওয়া হয়েছে গৌরব। এটা এই যে বমটা সেটা লঞ্চ করা হয়েছে রিসেন্টলি সুখোই MK1 ফাইটার জেট থেকে। প্রায় 1000 কেজি এয়ার লঞ্চড গ্লাইড বম এটা, এবং এটা লং রেঞ্জের টার্গেটকে এফেক্ট করতে পারে। এবং এটা রিসেন্টলি এটাকে তৈরি করা হয়েছে রিসার্চ সেন্টার ইমারত হায়দ্রাবাদ। গ্লাইড বম বেসিক্যালি মানে হচ্ছে একটা বম দ্যাট রিলিজ ফ্রম আ ফ্লাইং এয়ারপ্লেন। গ্লাইড বম মানে হচ্ছে মানে উড়ন্ত এয়ারপ্লেন থেকে যে বমগুলোকে ফেলা হয়
সেগুলোকে গ্লাইড বম্ব বলা হয়। নর্মালি বম্ব হচ্ছে যেটাকে আমরা ছুঁড়ে মারি বা কোথাও রেখে দেওয়া হয়। গ্লাইড বম্ব হচ্ছে যেগুলো উড়ন্ত এয়ারপ্লেন থেকে যেগুলোকে টার্গেটের দিকে ছুড়ে দেওয়া হয় সেগুলোকে বলা হয় গ্লাইড বম্ব। ঠিক আছে? when was partition horror remembrance day celebrated? এই দিনটা প্রচন্ড ভয়ঙ্কর একটা দিন। 14ই আগস্ট, কারণ আমরা জানি 14ই আগস্ট ভারত ব্রিটিশ ইন্ডিয়া ভাগ হয়েছিল এবং ব্রিটিশ ইন্ডিয়া ভাগ হয়ে অবিভক্ত ভারত ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত নামক দুটো রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। 14ই আগস্ট পাকিস্তানে স্বাধীনতা দিবস পালন করা হয়, 15ই আগস্ট ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয়। কিন্তু ওই সময় দাঁড়িয়ে যে ভাগাভাগি, সেই সময় প্রচুর মানুষ যে ভয়ঙ্কর কি বলবো ভয়াবহতার মধ্যে দিয়ে, নারকীয়তার মধ্যে দিয়ে গেছে। হিন্দু মুসলমান যুদ্ধ, যারা অবিভক্ত ভারতে ছিল হয়তো তারা, যেমন ধরো মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান হয়েছিল, তো যারা পাকিস্তানের অংশে চলে গেছিল, যাদের ঘর বাড়ি সেখানে হয়তো হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তারা এখানে চলে আসছে। আবার এখানে যারা ছিল তারা হয়তো মুসলিম, তারা যেতে চাইছে, তাদেরকে জোর করে পাকিস্তানে ঠেলে দেওয়া হচ্ছে, কারণ বলা হচ্ছে ওটা একটা মুসলিম রাষ্ট্র। তো আমরা দেখেছি বিভিন্ন সিনেমাতে পোর্ট্রে করা হয়েছে এই সমস্ত জিনিসগুলো, কিন্তু বেসিক্যালি এই দিনটা যারা ওই সময় ছিলেন, এখন জানি না কেউ বেঁচে আছেন কিনা, বা তোমাদের বাড়িরও কেউ যদি পূর্বজ কেউ থাকেন যিনি হয়তো এখন বেঁচে নেই, কিন্তু তার থেকে তোমার ঠাকুরদা ঠাকুরমা হয়তো সেই ভয়াবহতার গল্প কিছুটা হলেও শুনেছেন, আমার মনে হয় তারা কিছুটা হলেও বলতে পারবেন। তো 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু এই দিনটার অবজারভেশন প্রথম শুরু করে, এবং এই পার্টিশন যার মাধ্যমে মানে এটা হচ্ছে লার্জেস্ট মাইগ্রেশন ধরা হয় যে হিউম্যান হিস্ট্রিতে। প্রায় 20 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ আমরা জানি, তার মানে 1 মিলিয়ন মানে আমরা কত জানি একটু বলো তো? 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, তাহলে 20 মিলিয়ন ইন্টু 20, তাহলে কত লাখ হচ্ছে? হ্যাঁ, 200 লাখ মানুষ প্রায় কিন্তু কি বলবো এফেক্টেড হয়েছিল। তাদের বাড়ি ঘর ভিটে মাটি সমস্ত কিছু ছেড়ে তাদেরকে নতুন জায়গায় গিয়ে বসবাস করার জন্য ফোর্স করা হয়েছিল। ঠিক আছে? এবং তার সাথে সাথে মহিলাদের সাথে, বাচ্চাদের সাথে, ইভেন পুরুষদের সাথে ভয়াবহতা, নারকীয়তা তার কোনো শেষ নেই। এটা সেই কারণে এই দিনটা পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে হিসেবে অবজার্ভ করা হয়। Who has become the new director of Enforcement Directorate? রাহুল নবীন, ইনি অলরেডি এনফোর্সমেন্ট ডিরেক্টরের অ্যাক্টিং ডাইরেক্টর হিসেবে কাজ করছিলেন, কিন্তু ফাইনালি ওনাকে পাকাপাকি ভাবে ইডির ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। 1993 ব্যাচের একজন আইআরএস অফিসার, উনি রিসেন্টলি কিন্তু ইডির ডাইরেক্টর হলেন, অ্যাক্টিং ডাইরেক্টর থেকে পার্মানেন্ট ডাইরেক্টর হলেন। ইডি ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং ইকোনমিক ইন্টেলিজেন্স এজেন্সি, ইডি সম্পর্কে আশা করি আমি তুমি এখন সবাই খুব ভালো করে জানি, কারণ প্রতি মুহূর্তে আমরা প্রত্যেক দিন আমরা নিউজে ইডি নিয়ে কোনো না কোনো খবর শুনতে পাই। 1956 সালে ইডির গঠন, মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে এটি পড়ে। ঠিক আছে? Which state government has declared the ancient monument of the Mesolithic era located in Ratnagiri as protected monument? তাহলে মহারাষ্ট্রে যে রত্নগিরি অবস্থিত সেটা আমরা জানি, মহারাষ্ট্রের রত্নগিরিতে অ্যানশিয়েন্ট মেসোলিথিক এরার কিছু রক ক্রাফট আমরা দেখতে পাই, সেইগুলোকে রক্ষা করার জন্যই কিন্তু রিসেন্টলি সেই এরিয়াগুলোকে প্রোটেক্টেড হিসেবে ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে। এটা বেসিক্যালি যে ধরনের কিছু জিওগ্লিফস আর পেট্রোগ্লিফস এখানে দেখা যায় রত্নগিরিতে, এগুলোকেই কিন্তু মেনলি প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে আন্ডার দ্য মহারাষ্ট্র অ্যানশিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 1960। ঠিক আছে? এগুলো মনে করা হচ্ছে প্রায় 20,000 থেকে 10,000 আগের যেটা মেসোলিথিক এরিয়া, সেই সময় এইগুলো করা হয়েছিল। কি বলবো, জিওগ্লিফস আর পেট্রোগ্লিফস হচ্ছে বিভিন্ন অ্যানশিয়েন্ট আর্ট। এখানে কি করা হয়, মেঝেতে তখন মেঝে মানে তো আর টাইলস ছিল না, মেঝেতে হচ্ছে পাথরের উপর বিভিন্ন ছবি আঁকা। ঠিক আছে? বড় বড় ছবি আঁকা,
সেগুলোই কিন্তু জিওগ্লিফ আর পেট্রোগ্লিফস নামে পরিচিত। রাইনোসোরাস, ডিয়ার, মাঙ্কি, ডঙ্কি এরকম কিছু ছবি কিন্তু পাওয়া গেছে, সেগুলোকেই কিন্তু প্রোটেক্টেড মনুমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্রের তরফ থেকে। আমি কিছু ছবি দিয়েছি, আমি জানি না ক্লিয়ার কিনা। দেখো একটা বিশাল জায়গায় একটা হাতির ছবি আছে এখানে, দেখো এটা জানি না এটা কি, কোনো একটা 4 পেয়ে জন্তুর ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই এগুলোকে যদি সঠিকভাবে কনজার্ভ করা না যায় তাহলে এখন অবধি অনেক হয়তো ক্ষতি হয়ে গেছে। ক্লাইমেটের অ্যাকশন থাকে, প্লাস মানুষের সবসময় একটা ইন্টারফেরেন্স থাকে এই সমস্ত জায়গাগুলোতে, নষ্ট হয়ে যায়। তো এই কারণেই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই ডিসিশন নেওয়া। Who has been appointed as the Home Secretary? Recently Home Secretary, Union Home Secretary, এটা খেয়াল রেখো, ইউনিয়ন হোম সেক্রেটারি কাকে অ্যাপয়েন্ট করা হলো? গোবিন্দ মোহনকে। ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেটের তরফ থেকে রিসেন্টলি কালচার, ইনি এখন বর্তমানে কালচার মিনিস্ট্রি সেক্রেটারি হিসেবে আছেন, এবং ওনাকে কিন্তু রিসেন্টলি অজয় কুমার ভাল্লা, যিনি রিটায়ার করতে চলেছেন, বর্তমানে মানে ইনকামবেন্ট যিনি হোম সেক্রেটারি ছিলেন তার জায়গায় অ্যাপয়েন্ট করা হলো। গোবিন্দ মোহন কিন্তু 1989 ব্যাচের একজন সিকিম ক্যাডারের আইএএস অফিসার। এক্ষেত্রে অবশ্যই তোমাদের কাছে প্রশ্ন থাকবে, হোম সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, কমেন্ট করে জানাবে। ওয়েস্ট বেঙ্গলের হোম সেক্রেটারির নাম কি? কমেন্ট করে জানাবে। হোয়াট ইজ দ্য থিম অফ ইন্ডিপেন্ডেন্স ডে সেট ফর 15th আগস্ট? আমরা যেহেতু অনেকটা পিছিয়ে পড়ছি, তো 15ই আগস্ট আমরা যে ইন্ডিপেন্ডেন্স ডে বা 78তম স্বাধীনতা দিবস অবজার্ভ করলাম, তার থিম ছিল বিকশিত ভারত। যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি মানে দাঁড়ায় ডেভেলপড ইন্ডিয়া, ঠিক আছে। এবং এর পিছনে প্রধান যে উদ্দেশ্য আমরা দেখেছি সেদিন রেড ফোর্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণাও করেছেন যে 2047, যেটা আমাদের স্বাধীনতার 100 বছর পূর্তি হবে ভারতের স্বাধীনতার, 2047-এর মধ্যে ভারতবর্ষকে ডেভেলপিং থেকে ডেভেলপ নেশনে নিয়ে ট্রান্সফরমেশনের যে অঙ্গীকারবদ্ধ আমরা, সেইটাকে যাতে আরো তাড়াতাড়ি ত্বরান্বিত করা যায়, সেই কারণেই কিন্তু এই বিকশিত ভারত থিমটা দেওয়া। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, আমরা জানি ওই দিন স্বাধীনতা দিবসের দিন গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস ঘোষণা হয়, টোটাল 103টা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস কিন্তু আর্মড অ্যান্ড সিকিউরিটি ফোর্সের জন্য ঘোষণা করা হয়েছে, এবং তার মধ্যে 4টে কীর্তি চক্র, 18টা শৌর্য চক্র, 23টা আর্মি মেডেল, 11টা নেভি মেডেল এবং 6টা এয়ারফোর্স মেডেল কিন্তু আছে, ঠিক আছে। Under which scheme of the central government a model solar village will be developed? তাহলে PM সূর্যা ঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম, এই স্কিমের আন্ডারে, এই স্কিমটা নিয়ে আমি একটু আগে বলে দিই ছোট্ট করে, এটা আমি গ্রিন কালার করতে ভুলে গেছি। PM সূর্যা ঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম, ঠিক আছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বাড়িতে ফ্রি ইলেকট্রিসিটি প্রদান করাই হচ্ছে এই স্কিমের প্রধান উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর মানে 2024-এই কিন্তু 15ই ফেব্রুয়ারি এই স্কিমটা লঞ্চ করেছে। এই স্কিমের আন্ডারে একটি ফ্যামিলিকে প্রায় 40% অবধি সাবসিডি দেওয়া হবে, যাতে তারা তাদের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে পারে, এবং মনে করা হচ্ছে যে 1 বছরে প্রায় 1 কোটি হাউসহোল্ড কে এই স্কিমের আন্ডারে আনা যেতে পারে, এবং তার ফলে সরকারের প্রায় 85,000 কোটি টাকা পার বছর ইলেকট্রিক বিল যাবত সাশ্রয় হবে, ঠিক আছে। কি কি ক্রাইটেরিয়া আছে? অবশ্যই তার মানে যে বেনিফিশিয়ারি হবে তাকে তার নিজের বাড়ি থাকতে হবে, এবং অবশ্যই যাতে সেই বাড়ির ছাদে এই সোলার প্যানেল লাগানো যেতে পারে, এবং অবশ্যই বলা হচ্ছে তার একটা নিজস্ব ইলেকট্রিসিটি কানেকশন থাকতে হবে, এবং তার ইয়ারলি সরি মান্থলি সোলার মানে ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট কতটা, তার উপর তার বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির উপর ভাগ করে সোলার প্যানেল ছাদে লাগানো হবে, যার 40% অবধি সাবসিডি সরকারের তরফ থেকে দেওয়া হবে। এবারে PM সূর্যা ঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিমের আন্ডারে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে মডেল সোলার ভিলেজ লঞ্চ করা হলো, এবং এটা মিনিস্ট্রি অফ রিনিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির তরফ থেকে লঞ্চ করা হয়েছে। অবশ্যই তোমরা আমাকে জানাবে হু ইজ দ্য কারেন্ট ইউনিয়ন মিনিস্টার অফ মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি।
বলা হচ্ছে এর আন্ডারে বলা হচ্ছে যে প্রত্যেকটা ভারতবর্ষে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে গ্রামকে বেছে নেওয়া হবে, যেটা কিনা মডেল সোলার ভিলেজ হিসেবে সেই গ্রামটিকে ডেভেলপ করা হবে। ঠিক আছে, এর প্রধান গোল কি? solar village is to promote the adoption of solar energy and make rural communities self-reliant in meeting their energy needs. ঠিক আছে, প্রায় 800 কোটি টাকা কিন্তু allocate করা হচ্ছে এর জন্য for this, and rupees 1 crore will be given to each selected model solar village. ঠিক আছে, তো মেইন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক জেলায় একটা করে গ্রামকে বেছে নিতে হবে যেটা সোলার ভিলেজে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সেখানে প্রত্যেকটা হাউস হোল্ডের ছাদে রুফটপ সোলার প্যানেল লাগানো হবে এবং সেই সোলার প্যানেল লাগানোর জন্য যা খরচা তার 40% কিন্তু সাবসিডি হিসেবে দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আন্ডার পিএম সূর্যা ঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম, যেটা লঞ্চ করা হয়েছে এই বছরই 2024-এর 15ই ফেব্রুয়ারি। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন তোমাদের মাঝে মাঝে আমি করেছি, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কি কি করেছি? নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ইউনিয়ন মিনিস্টার কে? আচ্ছা, পশ্চিমবঙ্গের হোম সেক্রেটারি কে আছেন? হ্যাঁ, তারপর হু ইজ দ্য এডুকেশন মিনিস্টার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, এটাও করেছি। এবং লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। অবশ্যই যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস প্রিমিয়ার হচ্ছে, তোমরা কমেন্ট সেকশনে তোমাদের উত্তর দিও এবং আমাকে একটা জিনিস জানিও, আমি অনেকদিন ইরেগুলার থাকি, সরি তার জন্য, কিন্তু ক্লাসটাকে আরো কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করা যেতে পারে বা সেইটা আমাকে কিছু সাজেশন দিও তোমরা, তোমাদের যদি যেটা মনে হবে যেটা করলে তোমাদের সুবিধা হবে সাজেশন দিও। এবং আমি চেষ্টা করছি সামনের মাস থেকে এই একটা এমসি মানে লাস্ট ধরো আজকে আমি করছি 13, 14, 15, তো এর আগে ফার্স্ট থেকে 12ই আগস্টের মধ্যে যা যা কোয়েশ্চেন করেছি তার উপরেই এমসিকিউ রাখবো লাস্টে ক্লাসে 10টা করে। তার ফলে কি হবে, তোমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে, রিভিশন আমাদের ডেলি হবে। ঠিক আছে, কারণ মান্থলি রিভিশনে লেট হয়ে যায়, অনেক সময় পাওয়া যায় না, তো ডেলি রিভিশন হবে, এটা আমি ভেবেছি। বলো আমাকে কমেন্ট করে যে এটা ফ্রুটফুল হবে কিনা। অবশ্যই তোমাদের যদি হেল্প হয় তাহলেই লঞ্চ করবো, আদারওয়াইজ করবো না। এটা ছাড়াও যদি কোনো ভালো কিছু সাজেশন থাকে অবশ্যই দিও, আমি চেষ্টা করব যাতে আমার টাইমের সাথে ম্যাচ করে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, এবং দেখা হচ্ছে আগামীকাল। এবং অবশ্যই আজকে রাতে যেমন তোমাদের 3টে ক্লাস ইউটিউবে থাকে সেটা থাকবে, তো স্টে টিউন উইথ নোটবুক। এবং অবশ্যই যদি আমাদের নোটবুক মনে হয় তোমাদের কাছে ইট ইজ হেল্পফুল, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে দিশারি হচ্ছে, তাহলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে পারলে একবার বলো যে প্লিজ একবার চ্যানেলটাকে দেখতে, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, ভালো থেকো, বাই।